আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের সালমান ভয়েসের আজকের এক বিশেষ পর্বে। পরিবার মানেই তো এক প্রশান্তির নীড়, যেখানে স্নেহ আর ভালোবাসার মায়া দিয়ে সবকিছু আগলে রাখা হয়। কিন্তু সেই সাজানো সংসার যখন কেবল স্বার্থের দানে উল্টে যায়, তখন জন্মদাত্রী মাও হয়ে ওঠেন নিজের ঘরে অনাহত এক বোঝা। রক্তের সম্পর্কের চেয়ে যখন টাকার অঙ্ক আর নিজস্ব স্বাচ্ছন্দ্য বড় হয়ে দাঁড়ায়, তখনই শুরু হয় এক মায়ের নিঃশব্দ আত্মসম্মানের লড়াই, যে লড়াইয়ের শেষ পরিণতি জন্ম দেয় এক পৈশাচিক অনুশোচনার। ঢাকার ধানমন্ডির এক অভিজাত বাড়িতে ঘটে যাওয়া এক জননীর এই হৃদয়বিদারক কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্নেহের ঋণে কখনো চড়া দাম হাঁকানো যায় না। এই গল্পের প্রতিটি পরতে লুকিয়ে আছে এক চরম শিক্ষা। পরিচালক লিমনের তত্ত্বাবধানে আজকের এই নিবেদন আশা করি আপনাদের অন্তরাত্মাকে নাড়িয়ে দেবে। একমাত্র ছেলে অনিমেষ নির্লিপ্ত স্বরে বলল, মা চাইলে তুমি ৫০ লক্ষ টাকা নিয়ে নাও, কিন্তু তোমাকে এবার বৃদ্ধাশ্রমেই চলে যেতে হবে। অনিমেষ কল্পনাও করতে পারেনি যে তার এই সিদ্ধান্তের পর আসলে ভাগ্যের কি নিষ্ঠুর খেলা শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, এটি ঢাকার ধানমন্ডির এক পরিবারের কাহিনী, যেখানে সকালের মিষ্টি রোদ যখন আঙিনায় এসে পড়ল, তখন সেটি সবার আগে মা সুচরিতা দেবীর ঝুঁকে থাকা সেই ছায়াটিকে স্পর্শ করল, যিনি তুলসী গাছের সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকা হাতে জল দিচ্ছিলেন। সেই তুলসী গাছটি তিনি অনিমেষের বিয়ের দিন নিজের শাড়ির আঁচল দিয়ে বেঁধে লাগিয়েছিলেন, এই আশা নিয়ে যে এখন থেকে এই সংসারে দুজন নারীর প্রাণস্পন্দন এক হয়ে বইবে। কিন্তু আজ সেই তুলসী গাছটিই যেন সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল সেই গুমোট নিস্তব্ধতার, যা পুরো বাড়িতে ধীরে ধীরে খেয়ে যাচ্ছিল, কোনো শব্দ না করে বা কাউকে কোনো আগাম সতর্কবার্তা না দিয়ে। মা জল দেওয়ার ঘটিটি রেখে নিজের কোমর সোজা করার চেষ্টা করলেন, কিন্তু শরীরের তীব্র ব্যথা যেন তাকে মনে করিয়ে দিল যে এই বার্ধক্যে শরীর এখন আর তার খুব একটা অনুগত নয়। তিনি দেওয়াল ধরে ধরে অতি কষ্টে রান্নাঘর পর্যন্ত পৌঁছলেন, যেখানে পুত্রবধূ শ্রাবণী আগে থেকেই অবস্থান করছিল এবং কানে মোবাইল লাগিয়ে নিচু গলায় কারুর সাথে কথা বলছিল। হ্যাঁ মা, আমি সব বুঝতে পারছি, কিন্তু এখানকার পরিবেশ একেবারেই আলাদা। সুচরিতা দেবী কোনো কথা বললেন না, শুধু নীরবে গ্যাস জ্বালিয়ে আটা মাখার গামলাটি তুলে নিলেন। শ্রাবণীর নজর এক মুহূর্তের জন্য শাশুড়ির উপর পড়ল, তারপর সে আবার ফোনের স্ক্রিনে নিমগ্ন হয়ে গেল। শ্রাবণীর এই বাড়িতে আসা মাত্র ৫ বছর অক্রান্ত হয়েছে, কিন্তু সুচরিতা দেবীর মনে হতো সে যেন যুগের পর যুগ, কারণ আত্মিক সম্পর্ক শুধু একত্রে বসবাস করলেই গড়ে ওঠে না, সেগুলোকে দেখার, বোঝার এবং অন্তরে অনুভব করারও এক গভীর প্রয়োজন থাকে। মা যখন প্রথমবার শ্রাবণীকে নববধূ হিসাবে বরণ করে ঘরে তুলেছিলেন, তখন পরলোকগত স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে মনে মনে বলেছিলেন, দেখো, আমাদের ছেলের জন্য ঘর আলো করা লক্ষ্মী এসে গেছে। আর আজ সেই সুচরিতা দেবী প্রতিদিন সকালে এই আশঙ্কা নিয়ে জাগতেন যে তিনি কি আজও এই বাড়ির কোনো অংশ হিসাবে গণ্য হন। অনিমেষ স্নান সেরে ঘর থেকে বের হল। তার কাপড়ে ইস্ত্রির নিখুঁত ভাঁজ ছিল, মুখে অফিসের কর্মব্যস্ততার তাড়া, আর চোখে সেই যান্ত্রিকতা যা ধীরে ধীরে একজন মানুষকে নিজের শিকড় থেকেই বিচ্ছন্ন করে দেয়। সে খাবার টেবিলে বসতে বসতে বলল, মা, জলখাবার কি দ্রুত পাব? আজ আমার খুব জরুরি মিটিং আছে। মা তার দিকে সরাসরি না তাকিয়েই উত্তর দিলেন, এই তো হয়ে গেছে বাবা। শ্রাবণী ঠিক সেই সময় ওখান থেকেই বাধা দিয়ে বলে উঠল, মা, ডাক্তার তো আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে বারণ করেছেন, তবুও আপনি প্রতিদিন রান্নাঘরে কেন এসে পড়ে থাকেন? শ্রাবণীর গলার স্বরে উদ্বেগের চেয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতাই বেশি প্রকাশ পাচ্ছিল। মা ম্লান হাসলেন এবং বললেন, বৌমা, কাজই তো মানুষকে বাঁচিয়ে রাখার রসদ যোগায়। শ্রাবণী বিরক্তিতে চোখ ঘুরিয়ে বলল, বাঁচিয়ে রাখে নাকি তিলে তিলে নিঃশেষ করে দেয়? কারণ অভ্যাস সেটাই যা চাইলেই পরিবর্তন করা সম্ভব। কিন্তু তিনি যা করে এসেছেন তা কোনো যান্ত্রিক অভ্যাস ছিল না, তা ছিল তার সমগ্র জীবন। জলখাবার খাওয়া শেষ হল এবং অনিমেষ উঠতে যাচ্ছিল, ঠিক তখনই শ্রাবণী বলল, আজ সন্ধ্যায় তোমার সাথে একটা জরুরি কথা আছে। অনিমেষ থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি নিয়ে কথা বলবে? শ্রাবণী একবার সুচরিতা দেবীর দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, আমাদের এই বাড়িটি নিয়ে। মা কোনো পাল্টা প্রশ্ন করলেন না, কিন্তু তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় জোরে ধরফর করে উঠল। কারণ গত কয়েকদিন ধরেই তিনি টের পাচ্ছিলেন যে ঘরে তাকে বাদ দিয়েই কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং তাকে কোনো কিছুতেই অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
সন্ধ্যা হওয়া পর্যন্ত মা অনেকবার নিজের শয়নকক্ষের আলমারিটি খুললেন আর বন্ধ করলেন। স্বামীর ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। অনিমেষের শৈশবের পুরনো খাতাগুলো বের করলেন এবং আবার সযত্নে রেখে দিলেন। তার আসলে ভয় লাগছিল না, শুধু এক অদ্ভুত শূন্যতা অনুভব করছিলেন, যেন তার নিজেরই রক্ত তাকে ধীরে ধীরে চির বিদায় জানানোর চূড়ান্ত আয়োজন সম্পন্ন করছে। সন্ধ্যাবেলা শ্রাবণী সুকৌশলে মায়ের জন্য চা তৈরি করল না। অনিমেষ নিজেই চায়ের কাপ নিয়ে এলো এবং বলল, মা এখানে বসুন, আপনার সাথে কিছু কথা আছে। সুচরিতা দেবী সোফায় বসলেন, আর শ্রাবণী তার উল্টো দিকের চেয়ারে হাতে একটি ফাইল নিয়ে বসল, যেন সে কোনো কর্পোরেট মিটিংয়ে উপস্থিত হয়েছে। শ্রাবণী কোনো ভনিতা ছাড়াই সরাসরি বলল, মা আপনি তো জানেন বর্তমান জীবন কতটা প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী হয়ে গেছে। আমরা দুজনেই বাইরে কাজ করি, ফলে আমাদের পক্ষে একা ঘর সামলানো দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। মা ধীরে মাথা নাড়লেন এবং বললেন, হ্যাঁ বৌমা, আমি সব বুঝতে পারছি। শ্রাবণী আরও এক ধাপ এগিয়ে বলল, সেই কারণেই আমরা পরিকল্পনা করছিলাম যে আপনার জন্য কোনো একটা উন্নতমানের বৃদ্ধাশ্রম দেখে নিই, যেখানে আপনার দেখাশোনা এবং চিকিৎসা অনেক ভালোভাবে হতে পারবে। মা অপলক দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন, কিন্তু অনিমেষ লজ্জায় বা কুণ্ঠায় মাথা নিচু করে রইল। আর সেই মাথা নিচু করা ভঙ্গি দেখেই মা তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তিনি অতি ধীর স্বরে শুধু জিজ্ঞেস করলেন, অনিমেষ, এটাও কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? অনিমেষ অস্ফুট স্বরে বলল, মা সত্যি বলতে এটা আমাদের জন্য খুব একটা সহজ ছিল না। শ্রাবণী তৎক্ষণাৎ যোগ করল, আর ওখানে আপনার সমবয়সী অনেক মানুষ থাকবে, আপনার খুব ভালো সময় কাটবে। মায়ের কানে তখন একটি শব্দই বারবার প্রতিধ্বনিত হতে লাগল, ওখানে, যার সোজা অর্থ হল এখানে আর নয়। তিনি অসীম সাহস সঞ্চয় করে বললেন, আর এই বাড়িটার কি হবে? অনিমেষ বলল, বাড়িটা আমরা বিক্রি করে দেব, খুব ভালো দাম পাচ্ছি, প্রায় ৫০ লক্ষ টাকার মতো। আর শ্রাবণী বরফ শীতল স্বরে বলল, আপনি যদি চান তবে সেই টাকাটা আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেব, কিন্তু মা আপনাকে ওই বৃদ্ধাশ্রমেই শিফট হতে হবে। সেই এক লহমায় সুচরিতা দেবীর মনে হল পায়ের তলা থেকে শক্ত মাটি নিমেষেই সরে গেছে। তিনি একবার পুত্রবধূর দিকে তাকালেন, তারপর ছেলের দিকে স্থির চোখে চাইলেন, আর দীর্ঘ নীরবতার পর শুধু একটি কথাই বললেন, ঠিক আছে। সেই ঠিক আছে বলার মধ্যে কোনো সম্মতি ছিল না, আবার কোনো প্রতিবাদও ছিল না, ছিল কেবল এক চরম অবসাদ ও ক্লান্তি। আর সেই ক্লান্তি নিয়েই তিনি উঠে দাঁড়ালেন, নিজের ঘরে গেলেন এবং লোহার সেই পুরনো সিন্দুকটি খুললেন, যাতে শুধু কিছু জীর্ণ কাগজ নয়, বরং তার জীবনের প্রতিটি মুহূর্তের ইতিহাস বন্দী ছিল। আর বাইরের ড্রয়িং রুমে বসে থাকা ছেলে ও বৌমা ঘুণাক্ষরেও জানতে পারল না যে যে চুক্তিকে তারা চূড়ান্ত বলে ভেবে নিয়েছে, তার প্রথম ভাটল আসলে ওখান থেকেই ধরে গেছে, যেখানে এক জননী নিঃশব্দে নিজের ফেলে আসা অতীত গুছিয়ে নিচ্ছেন। সুচরিতা দেবী সেমদুক থেকে একটি খাম বের করতে করতে মনে মনে উচ্চারণ করলেন, এখন থেকে যা কিছু হবে তার তোমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না। এই বাক্যটি তিনি কাউকে শোনানোর উদ্দেশ্যে বলেননি, তিনি নিজেকেই শুনিয়েছিলেন, নিজের ভেতরের সেই অপমানিত নারীকে, যে সারাটা জীবন কেবল ত্যাগ আর আপোষ করতে করতে আজ বড় বেশি ক্লান্ত। সিন্দুক থেকে বের হওয়া প্রতিটি স্মৃতির সাথে সাথে যেন তার জীবনের ধূলিধূসরিত পাতাগুলো চোখের সামনে উল্টে যাচ্ছিল। একটি অনেক পুরনো শাড়ি বের হয়ে এলো, যা তিনি অনিমেষের জীবনের প্রথম ইন্টারভিউয়ের দিন পড়েছিলেন। কিন্তু আজ সেই অবহেলিত কাগজগুলোই তার এই দীর্ঘ নীরবতার প্রতিবাদী কণ্ঠস্বর হতে যাচ্ছিল। বাইরে ড্রয়িং রুমে শ্রাবণী তখন মোবাইলে কারোর সাথে উল্লাস নিয়ে কথা বলছিল। তার গলায় এক প্রকার জয়ের স্বর ছিল। হ্যাঁ মা, কথা সব হয়ে গেছে, উনি শেষ পর্যন্ত রাজি হয়েছেন। যেন তার কাঁধ থেকে কোনো এক বিশাল পাথরের বোঝা নেমে গেছে। আর অনিমেষ জানালার পাশে নির্জনে দাঁড়িয়ে বাইরের ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সে জীবনের এক অত্যন্ত বাস্তবসম্মত ও আধুনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার ধারণা ছিল মা এখন থেকে আরও ভালো পরিবেশে থাকবেন, তারা দুজনে পূর্ণ স্বাধীনতা পাবে, আর সে নিজের জীবনকে নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়ার সুযোগ পাবে। কিন্তু অনিমেষের মনে এই বোধটুকু ছিল না যে কিছু স্বাধীনতার জন্য যে চড়া মূল্য দিতে হয় তা অনেক বিলম্বে বোঝা যায়। সুচরিতা দেবী সিন্দুকটি বন্ধ করলেন, খামটি শক্ত করে হাতে নিলেন এবং অত্যন্ত ধীর পায়ে বাইরে বেরিয়ে এলেন। তার হাঁটাচলায় এখন আর কোনো ক্রোধ বা আক্ষেপ ছিল না, ছিল কেবল এক রহস্যময় স্থিরতা, যেন তিনি তার জীবনের সমস্ত কান্না অনেক আগেই শেষ করে ফেলেছেন। শ্রাবণী তাকে আসতে দেখে তড়িঘড়ি করে ফোন কেটে দিল
এবং একটি মেকি হাসি দিয়ে জিজ্ঞেস করল, মা, আপনার জন্য কি এক কাপ চা বানিয়ে দেব? সুচরিতা দেবী জীবনের প্রথমবার অত্যন্ত শীতল এবং গম্ভীর স্বরে বললেন, না বৌমা, এখন আর নতুন করে কোনো কিছুর অভ্যাস করতে চায় না। এই বাক্যটি শ্রাবণীর অন্তরে তীরের মতো বিঁধল, কিন্তু সে তার চেহারায় প্রকাশ পেতে দিল না। মা খামটি সাবধানে টেবিলের ওপর রাখলেন এবং বললেন, কালই আমাকে ওখানে পৌঁছে দিও। অনিমেষ রীতিমতো চমকে উঠল এবং বলল, মা, এত তাড়াতাড়ি কেন? মা উত্তর দিলেন, যখন মন থেকেই আমাকে পর করে দিয়েছ, তখন আর মিছে দেরি করার কি প্রয়োজন? শ্রাবণী মনে মনে বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, আমি সব ব্যবস্থা ম্যানেজ করে নেব। সুচরিতা দেবী ঠিক সেই মুহূর্তে শ্রাবণীর চোখে মুখে সেই জয়ের দ্যুতি দেখলেন, যা কোনো যুদ্ধে জেতার পর দেখা যায়। কিন্তু প্রকৃত জয় তো তখনই সম্ভব যখন প্রতিপক্ষ পরাজয় স্বীকার করে নেয়। আর সুচরিতা দেবী হার মানেননি, তিনি কেবল বাক্যালাপ বন্ধ করে দিয়েছিলেন। সেই বিষণ্ণ রাতে মা অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলেন না। তিনি নিজের ঘরে শুয়ে এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইলেন। তার অনিমেষের সেই শৈশবের কথা বারবার মনে পড়ছিল, যখন সে অন্ধকারে খুব ভয় পেত আর এই ঘরেই এসে তার কোল ঘেঁষে শুয়ে পড়ত। আজ সেই ছেলেই তাকে এক গহীন অন্ধকারে নিঃসঙ্গ ফেলে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তিনি ক্লান্ত শরীরে পাশ ফিরলেন এবং বালিশের নিচ থেকে সেই গুরুত্বপূর্ণ কাগজগুলো বের করলেন, যা তিনি দিনের আলোয় ভালো করে পড়েছিলেন। সেগুলোতে তার স্বামীর স্বাক্ষর ছিল, তারিখ ছিল, আর সবথেকে বড় সত্যটি ছিল এই যে সেই ধানমন্ডি আস্তবাড়ির আইনি মালিক ছিলেন স্বয়ং তিনি। মা হাসলেন, তার জীবনের প্রথম এক অত্যন্ত তিক্ত হাসি, কারণ তিনি কখনো এই আইনি অধিকার বা ক্ষমতা জাহির করার কথা স্বপ্নেও ভাবেননি। পরদিন সকালে যখন শ্রাবণী ঘুম থেকে উঠে দেখল মা রান্নাঘরে নেই, চুলাও জ্বলেনি, আর চায়ের কেতলিও তার নির্দিষ্ট স্থানে নেই, তার মনটা কু গাইল এবং সে অনিমেষকে ডেকে বলল, দেখো তো, আজ মা জলখাবার কিছুই তৈরি করেননি। অনিমেষ বিরক্তি নিয়ে বলল, হয়তো বার্ধক্যজনিত কারণে শরীর সায় দিচ্ছে না। মা ঠিক তখনই নিজের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন। তার পরনে ইস্থে করা পরিপাটি শাড়ি ছিল এবং চুল অত্যন্ত সুচারুভাবে বাঁধা ছিল, যেন তিনি কোনো বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আমি একবার বাইরে যাচ্ছি, তিনি গম্ভীর গলায় বললেন। শ্রাবণী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এই অসময়ে কোথায় যাচ্ছেন? মা সংক্ষেপে উত্তর দিলেন, যেখানে আমার নাম আজও আইনিভাবে নথিভুক্ত আছে। অনিমেষের অর্থ কিছুই বুঝতে পারল না এবং বলল, আমি কি তোমাকে গাড়িতে নামিয়ে দেব? মা সাফ মানা করে দিয়ে বললেন, প্রয়োজন নেই, আমি একাই যেতে পারব। আর এই কথা বলতে বলতেই তিনি জীবনের প্রথমবার বাড়ির মূল চাবিটি নিজের ব্যাগে পুরে নিলেন, যে চাবিটি দশকের পর দশক ধরে দরজার পাশে অবহেলায় ঝুলে থাকত এবং কেউ কোনোদিন অনুভবও করেনি যে সেই চাবির আসল দখলদারকে। শ্রাবণী বিষয়টি লক্ষ্য করলেও তেমন আমল দিল না। হয়তো তার ধারণা হয়েছিল এটি মায়ের কোনো এক সাময়িক লৌকিকতা মাত্র। সুচরিতা দেবী সোজা নিজের পরিচিত ব্যাংকে চলে গেলেন। ওখানের পুরনো ক্লার্ক তাকে দেখা মাত্রই চিনে ফেলল এবং শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করল, মাজি, আজ হঠাৎ কি প্রয়োজনে আসা? মা বললেন, জরুরি কিছু নথিপত্রের কাজ ছিল। তিনি তার সমস্ত আইনি কাগজ বের করলেন, নিজের অ্যাকাউন্ট যাচাই করলেন, নির্দিষ্ট জায়গায় সই করলেন, আর জীবনের প্রথমবার তার অন্তরে এই চরম প্রশান্তি অনুভূত হল যে তিনি জীবনে অন্তত এমন কিছু একটা করেছেন যা একান্তই তার নিজস্ব। সেখান থেকে তিনি সরাসরি তার উকিলের চেম্বারে গেলেন, সেই বৃদ্ধ উকিল যিনি বহু বছর আগে তার স্বামীর শেষ ইচ্ছা অনুসারে সবকিছু মায়ের নামে আইনি দলিল করে দিয়েছিলেন। উকিল চশমার উপর দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এখন আপনি ঠিক কি ব্যবস্থা করতে চান? মা দৃঢ় স্বরে বললেন, যা আমার ন্যায্য অধিকার তা যেন আমার অবর্তমানে সঠিক গন্তব্যে পৌঁছায়। সন্ধেবেলা সুচরিতা দেবী যখন বাড়ি ফিরলেন, শ্রাবণী কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করল, সবকিছু ঠিকঠাক তো মা? মা ম্লান হাসির সাথে বললেন, এখন থেকে সবকিছুই একদম ঠিক হবে। অনিমেষ অফিস থেকে অনেক দেরিতে ফিরল, তার চোখে মুখে ক্লান্তি ছিল। সে মাকে দেখামাত্রই বলল, কালই আমরা রওনা দেব মা। মা সংক্ষেপে মাথা নেড়ে সাই দিলেন, হ্যাঁ। আর মায়ের সেই হ্যাঁ বলার মধ্যে এবার আর কোনো শারীরিক ক্লান্তি ছিল না, ছিল কেবল এক রহস্যময় চূড়ান্ত প্রস্তুতি। গভীর রাতে মা শ্রাবণীর জন্য প্রথমবার নিজের হাতে এক কাপ চা তৈরি করলেন। চায়ের কাপটি সামনে রেখে অত্যন্ত মমতামাখা স্বরে বললেন, বৌমা, তুই আসলে কোনোভাবেই খারাপ নোস। শ্রাবণী এই অভাবিত কথায় হচকচিয়ে গেল।
তারপর মা যোগ করলেন, তুই কেবল বড় বেশি অস্থির আর তাড়াহুড়োর মধ্যে আছিস। শ্রাবণী কিছু বুঝে ওঠার আগেই মা নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন এবং দরজাটি ভেতর থেকে বন্ধ করে দিলেন। আলো নেভানোর আগে তিনি শেষবার স্বামীর ছবির দিকে তাকিয়ে মনে মনে বললেন, দেখছ তো, এখন থেকে আমিও নিজের জীবনের বড় সিদ্ধান্তগুলো নিজে নিতে শিখছি। সেই নিস্তব্ধ অন্ধকারে সেই ঘরে মা মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে কাল যখন তিনি বৃদ্ধাশ্রমে পা রাখবেন, তখন তিনি কেবল এক অসহায় আশ্রিতা হিসাবে যাবেন না, তিনি সেখানে এমন এক চরম সত্যকে সঙ্গী করে যাবেন যা অনিমেষ আর শ্রাবণী উভয়েরই রাতের সুখ নিদ্রা চিরতরে কেড়ে নেবে। আর ড্রয়িং রুমের কোণে রাখা সেই খামটির গুরুত্ব তখন পর্যন্ত কেউ উপলব্ধি করতে পারেনি, যাতে কেবল কিছু কাগজ নয়, বরং পুরো ধানমন্ডির এই আস্ত বাড়ির ভাগ্য ও ভবিষ্যৎ চিরদিনের জন্যে বন্দী ছিল। আর পরদিন ভোর হওয়ার আগেই সুচরিতা দেবীর চোখে মুখে প্রথমবার ভয় বা আক্ষেপের বদলে এক অপার্থিব শান্তি ফুটে উঠেছিল। সেই শান্তি যা কোনো অত্যন্ত বড় ও অমোঘ সিদ্ধান্তের পর মানুষের মনে আসে, যখন সে নিশ্চিত হয়ে যায় যে এখন আর পেছনে ফিরে তাকিয়ে কোনো লাভ নেই। পরদিন ভোরে যখন দিনের প্রথম আলো জানালা দিয়ে ঘরের মেঝেতে এসে পড়ল, সুচরিতা দেবী ততক্ষণে সজাগ হয়ে গিয়েছিলেন। তিনি পুরো বাড়িটিকে এমন এক করুণ দৃষ্টিতে শেষবারের মতো দেখলেন, যেমনটা কেউ তার প্রিয় কোনো কিছু চিরতরে হারানোর আগে দেখে থাকে। দেওয়ালগুলো, বড় বড় দরজাগুলো, সেই ধুলো পড়া কোণাটা যেখানে অনিমেষ প্রথমবার টলমল পায়ে হাঁটতে শিখেছিল, আর রান্নাঘরের সেই পুরনো আলমারিটা যেখানে শ্রাবণী কখনো উঁকি দেওয়ার প্রয়োজনীয়তাও বোধ করেনি, কারণ সেই আলমারিটি ছিল শুধুই মায়ের ব্যক্তিগত, আর মা আজ থেকে এই বাড়ির কোনো অংশ হিসাবে রইলেন না। শ্রাবণী খুব দ্রুত গতিতে সকালে জলখাবার তৈরি করল, যা ছিল হয়তো এই বাড়িতে তার প্রথম নিজের হাতের রান্না। আর সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল, যেন আর কয়েক মিনিট দেরি হয়ে গেলে তার জীবনের বড় কোনো অপূর্ণতা থেকে যাবে। অনিমেষ অপরাধবোধ মাখা স্বরে মাকে জিজ্ঞেস করল, মা, তোমার সবকিছু গোছানো তো? মা শান্তভাবে মাথা নেড়ে বললেন, জীবনে কি কখনো সবকিছু পুরোপুরি গোছানো থাকে রে বাবা? অনিমেষ এই প্রশ্নের উত্তর দিতে পারল না এবং একেবারে নিস্তব্ধ হয়ে গেল। সে কিছুতেই মেলাতে পারছিল না যে মা আজ এত অস্বাভাবিক শান্ত কেন। তার ধারণা ছিল মা হয়তো চিৎকার করবেন, কাঁদবেন বা হাজারো কৈফিয়ত চাইবেন, কিন্তু মা তো যেন এই জগতের ঊর্ধ্বে অন্য কোনো মানসিক স্তরে পৌঁছে গেছেন। গাড়ি স্টার্ট নিল এবং যাত্রা শুরু হল। সারাটা পথ শ্রাবণী এক নাগাড়ে সেই বৃদ্ধাশ্রমের বিভিন্ন সুযোগ সুবিধার বয়ান দিতে লাগল, যেখানে বিশাল বাগান আছে, নিয়মিত যোগব্যায়ামের ক্লাস করানো হয়, আর সবসময় প্রশিক্ষিত ডাক্তার উপস্থিত থাকেন। মা জানালার কাঁচ দিয়ে বাইরের বদলে যাওয়া শহরটিকে দেখছিলেন, পেরিয়ে যাওয়া গাছপালা, দোকানপাট আর সেই সব অপরিচিত মুখগুলো যারা তাকে বিন্দুমাত্র চিনত না। আর তার মনেই উপলব্ধি হল যে মানুষ আসলে কত দ্রুত পর হয়ে যায়, কেবল কারোর জন্য সামান্য অপ্রয়োজনীয় বা বোঝা হয়ে যাওয়াই তার জন্য যথেষ্ট। সেই বৃদ্ধাশ্রমের প্রধান ফটকটি অনেক বড় ছিল। গেটের উপর সোনালি বর্ণে নাম লেখা ছিল, আর ভেতরের পরিবেশ ছিল এক রহস্যময় নিস্তব্ধতায় ঘেরা। না তা বাড়ির মতো উষ্ণ ছিল, না তা হাসপাতালের মতো যান্ত্রিক। মা ভেতরে পা রাখলেন এবং এক মুহূর্তের জন্য তার শীর্ণ হাতটি অনিমেষের দিকে এগিয়ে গেল, যেমনটা তিনি অনিমেষের শৈশবে তাকে রাস্তা পার করানোর সময় বাড়াতেন। কিন্তু অনিমেষ তা লক্ষ্যই করল না, কারণ সে তখন বৃদ্ধাশ্রমের ভর্তি ফর্ম পূরণ করতে ভীষণ ব্যস্ত ছিল। মা অত্যন্ত ধীরে নিজের হাতটি নামিয়ে নিলেন। ভেতরে অনেক বয়স্ক নরনারী নিঃশব্দে বসেছিলেন, কেউ একদৃষ্টি জানালার দিকে তাকিয়ে, কেউ বা হুইল চেয়ারে বসে অলস সময় পার করছেন, আর কেউ স্রেফ শূন্যতায় চেয়ে আছেন। সুচরিতা দেবীর মনে হল তিনি যেন নিজের অবধারিত ভবিষ্যৎকে চোখের সামনে স্পষ্ট দেখতে পেলেন। শ্রাবণী কৃত্রিম হাসি দিয়ে বলল, মাজি, এই ছোট ঘরটিই এখন থেকে আপনার শান্তিনিকেতন হবে। ঘরটি পরিচ্ছন্ন হলেও বড্ড প্রাণহীন ও শূন্য ছিল। না ছিল কোনো পারিবারিক ছবি, না ছিল কোনো মধুর স্মৃতি, ছিল কেবল একটি একক বিছানা আর একটি স্টিলের আলমারি। মা এক বিষণ্ণ হাসির সাথে বললেন, বেশ ভালো। অনিমেষ লজ্জিত হয়ে বলল, মা, যদি কখনো কোনো কিছুর অভাব অনুভব করো, তবে
মা তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন, যখন সত্যি কিছুর অভাব ছিল বাবা, তখন তো একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করনি। শ্রাবণী তড়িঘড়ি করে ভর্তির কাগজগুলো মায়ের সামনে এগিয়ে দিয়ে বলল, মা, এখানে শুধু আপনার একটি সই লাগবে। মা কলমটি হাতে নিলেন। তার হাত বিন্দুমাত্র কাঁপল না। তিনি সই করে দিলেন, যেন তিনি নিজেকে এই দুনিয়ার ভিড়ে চিরতরে হারিয়ে ফেলার এক অমোঘ দলিলে সই করলেন। অনিমেষ বলল, মা, আমরা প্রতি সপ্তাহেই তোমাকে দেখতে আসব। মা তার দিকে তাকালেন। আশাটা খুব একটা জরুরি নয় রে বাবা, কারণ রক্তের সম্পর্কগুলো এখন কেবল ক্যালেন্ডারের তারিখ দিয়ে নির্ধারিত হয়। যখন তাদের চলে যাওয়ার মাহেন্দ্রক্ষণ এলো, শ্রাবণী কেবল লৌকিকতার খাতিরে পা ছুঁয়ে প্রণাম করল। মা প্রথা অনুযায়ী তার মাথায় হাত রেখে বললেন, সুখে থেকো। অনিমেষ কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়াল। হয়তো তার ভেতরে থাকা সুপ্ত বিবেক কিছু বলতে চাইল, কিন্তু সে কোনো জুৎসই শব্দ খুঁজে পেল না। আর সুচরিতা দেবী জীবনের প্রথমবার কোনো বন্ধ দরজার ওপারে নিজেকে আবিষ্কার করলেন, তবে এবার বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে। গাড়িটি চোখের আড়ালে চলে গেল, আর মা অনিমেষের চলে যাওয়া পথের দিকে অনেকক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইলেন, যেন তিনি দেখছিলেন যে সত্যিই কি ফেলে যাওয়া মানুষগুলো কখনো ফিরে আসে। তারপর তিনি এক বুক দীর্ঘশ্বাস ত্যাগ করলেন এবং বৃদ্ধাশ্রমের সেই বিস্বাদ ঘরের ভেতরে ঢুকে গেলেন, যেখানে তার আসল পরিচয় ছিল কেবল একটি রেজিস্টার খাতার নম্বর। দুপুরের খাবার টেবিলে তিনি অত্যন্ত নীরবে নিজের থালাটি হাতে তুলে নিলেন। পাশে বসে থাকা এক বৃদ্ধা জিজ্ঞেস করলেন, কি গো মা, ছেলেই কি রেখে গেল? মা কোনো ঘৃণা ছাড়াই বললেন, না গো দিদি, সে আসলে জীবনের ইঁদুর দৌড়ে অনেক সামনে এগিয়ে গেল। সন্ধ্যায় তিনি তার ব্যাগ থেকে সেই মূল্যবান খামটি বের করলেন, যা তিনি বাড়ি থেকে সাথে নিয়ে এসেছিলেন, এবং বৃদ্ধাশ্রমের ম্যানেজারকে নিজের কক্ষে ডেকে আনলেন। আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত আইনি সম্পত্তি এই প্রতিষ্ঠানের নামে দান করতে চাই। ম্যানেজার হতবাক হয়ে প্রশ্ন করলেন, আপনার সর্বস্ব? মা দৃঢ়ভাবে মাথা নাড়লেন এবং বললেন, এখানকার অনাথ শিশুদের পড়াশোনা আর অসহায় বৃদ্ধের সুচিকিৎসার জন্য আমি এটা করতে চাই। ম্যানেজার দ্বিধায় পড়ে জিজ্ঞেস করলেন, কিন্তু আপনার নিজের ছেলের কি হবে? মা এক চিলতে করুণ হাসির সাথে উত্তর দিলেন, সে তো তার জীবনের প্রাপ্য অংশ আমার কাছ থেকে অনেক আগেই বুঝে নিয়েছে। ঠিক সেই সময় ধানমন্ডির সেই বাড়িতে শ্রাবণী আলমারি খুলে সব গোছাচ্ছিল, কারণ সে বাড়িটি বিক্রির চূড়ান্ত প্রস্তুতি নিতে চাইছিল। ঠিক তখনই অনিমেষ তাকে জিজ্ঞেস করল, শ্রাবণী, মায়ের সেই পুরনো লোহার সিন্দুকটা ঠিক কোথায়? শ্রাবণী বিরক্তি নিয়ে থামল এবং বলল, আমি জানি না। আর অনিমেষের হৃদয় প্রথমবার এক অজানা আশঙ্কার কাঁপনি দিয়ে উঠল, কারণ কিছু অতি মূল্যবান জিনিস যদি নিঃশব্দে জীবন থেকে চলে যায়, তবে তা নিজের সাথে অনেক কিছুকে টেনে নিয়ে যায়। রাতে সুচরিতা দেবী তার ঘরে শুয়ে জানালার গ্রিল দিয়ে দেখা যাওয়া ফ্যাকাশে চাঁদের দিকে তাকিয়েছিলেন। তিনি মনে মনে আওড়ালেন, এখন থেকে যা কিছু অবশিষ্ট আছে তা একান্তই আমার। আর সেই মাহেন্দ্রক্ষণেই তার নিঃশ্বাস কিছুটা দ্রুত ও ভারী হতে শুরু করল। তিনি ধীরে চোখ বন্ধ করলেন। তার চেহারায় ঠিক সেই স্বর্গীয় শান্তি ফুটে উঠল, যা শৈশবে অনিমেষকে ঘুম পাড়ানোর পর তার মুখে থাকত। আর বাইরের ডিউটিরত নার্সরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এই নারী এত নিঃসঙ্গ হয়েও এতখানি প্রশান্ত ও অবিচর কেন। ঠিক সেই রাতে শহরের অন্য এক প্রান্তে অনিমেষের চোখে এক ফোঁটা ঘুমও ছিল না। তার বারবার অদ্ভুতভাবে মনে হচ্ছিল যে বিশাল এই বাড়িতে কিসের যেন একটা বড় অভাব সৃষ্টি হয়েছে। না আছে কোনো পরিচিত কণ্ঠস্বর, না কোনো অপেক্ষার দীর্ঘশ্বাস। আর তার এই যান্ত্রিক বুদ্ধিতে এই বোধটুকু এলো না যে অভাব সে আজ তীব্রভাবে বোধ করছে তা পৃথিবীর কোনো ঐশ্বর্য দিয়ে পূরণ হওয়ার নয়। রাত যত গভীর হতে লাগল, অনিমেষের চোখ থেকে ঘুম তত দূরে সরে যাচ্ছিল। সে সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে লাগল। কখনো ছাদের নকশার দিকে তাকাচ্ছিল, আবার কখনো মোবাইল ফোন হাতে তুলে অযথায় সময় দেখছিল। আর প্রতিবারই তার মনে হচ্ছিল ঘরের প্রতিটি দেওয়াল যেন তাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু সেই ভাষা বোঝার ক্ষমতা সে হারিয়েছে। সেই দেওয়ালগুলোই তো একদিন সুচরিতা দেবীর স্নেহমাখা কণ্ঠে প্রতিধ্বনিত হতো, ভোরবেলার পূজার মঙ্গলধ্বনির শব্দ, রান্নাঘরে খুন্তির আওয়াজ, আর অফিস যাওয়ার সময় পেছন থেকে ভেসে আসা সেই অমোঘ আশীর্বাদ, বাবা সাবধানে যাস। আজ ঘরে জৌলুস ছিল, আভিজাত্য ছিল, কিন্তু সেই মমতাপূর্ণ স্বরটি ছিল না। শ্রাবণীও জেগেছিল, কিন্তু তার মানসিক অস্থিরতা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তার বারবার আলমারির ভেতরে সযত্নে রাখা
সেই আইনি কাগজগুলোর কথা মনে পড়ছিল, বাড়ি বিক্রির দালালের ফোন কল, সেই টাকা দিয়ে বিলাসবহুল ভবিষ্যতের পরিকল্পনা আর নতুন ফ্ল্যাট কেনার রঙিন স্বপ্ন। কিন্তু এই সব বৈষয়িক সুখের মোহের মাঝে এক অজানা ভয় তার অবচেতনে বাসা বাঁধছিল, যা সে কোনোভাবেই স্বীকার করতে চাইছিল না। সে উঠে গিয়ে রান্নাঘর থেকে জল খেয়ে এলো এবং জীবনে প্রথমবার এটা তীব্রভাবে অনুভব করল যে তাদের সাজানো রান্নাঘরটিও এখন যেন কোনো অচেনা হোটেলের অংশ মনে হচ্ছে। না আছে কোনো মায়ার বন্ধন, না কোনো মমতার সুবাস, আছে কেবল ব্যবহারের এক নির্জীব জায়গা। পরদিন সকালে যখন অনিমেষ ঘুম থেকে উঠল, সে অভ্যাসবশত মায়ের ঘরের দিকে পা বাড়াল। দরজাটি হাট করে খোলা ছিল। ভেতরে বিছানাটি ফিটফাট করে গোছানো থাকলেও তা ছিল একেবারে শূন্য। আলমারিটি অর্ধেক খোলা অবস্থায় ছিল, আর মেঝের এক কোণে পড়েছিল মায়ের সেই পুরনো একজোড়া চটি, যা তিনি প্রায়শই পড়তে ভুলে যেতেন। অনিমেষ ঘরের ভেতরে ঢুকল এবং চটি জোড়া হাতে তুলে নিল, আর কেন জানি না তার পাথুরে চোখ দুটো জলে ভরে এলো। তার স্পষ্ট মনে পড়ল মা যখন শেষবার বলেছিলেন, এখন আর নতুন করে অভ্যাস করতে চাই না। আর সে জীবনের প্রথম এক নির্মম সত্য উপলব্ধি করল যে কিছু অভ্যাস মানুষের ভেতর থেকে মুছে যায় না, বরং মানুষই সেই অভ্যাসগুলোকে দূরে ঠেলে দেয়। শ্রাবণী ঘর থেকে ডাক দিয়ে বলল, এসো, জলখাবার খেয়ে নাও। অনিমেষ ধরা গলায় জিজ্ঞেস করল, মা কি রান্না করেছেন? শ্রাবণী এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে নিচু গলায় উত্তর দিল, না। আর সেই না শব্দটি যেন পুরো বাড়িতে এক ভুতুড়ে হাহাকার হয়ে ছড়িয়ে পড়ল, যা দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে অনিমেষের হৃদয়ের কপাট পর্যন্ত কাঁপিয়ে দিল। দুপুরবেলায় বাড়ি কেনাবেচার এক বড় এজেন্ট এলো সেই বাড়িটি পরিদর্শন করতে। সে বাড়ির প্রতিটি কোণার প্রশংসা করে বলল, বাস্তবিকই বাড়িটি খুব চমৎকার, এখানে বেশ পজিটিভ ভাইব আছে। আর অনিমেষ নিজের মনে তিল তিল করে পুড়তে লাগল, কারণ তার মনে হল বাড়ির সেই প্রাণস্পন্দন তো মায়ের সাথেই বৃদ্ধাশ্রমে চলে গেছে। এজেন্ট তার নথিপত্র বের করে জিজ্ঞেস করল, এই সম্পত্তির আসল মালিক কে? শ্রাবণী দম্ভের সাথে বলল, আমরাই মালিক। আর ঠিক সেই মুহূর্তেই অনিমেষ একই সাথে বলে উঠল, মা। দুজনের দুই বিপরীতমুখী কণ্ঠস্বর বাতাসের সাথে ধাক্কা খেল, আর ঘরে এক বিভীষিকাময় নিস্তব্ধতা নেমে এলো। এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্রের তলব করল। মালিকানার দলিলগুলো কোথায়? শ্রাবণী আলমারির দিকে ক্ষিপ্রপদে এগিয়ে গেল, যেখানে একসময় সুচরিতা দেবীর লোহার সিন্দুকটি থাকত। সে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সেই সিন্দুকটি কোত্থাও পাওয়া গেল না। শ্রাবণী কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, হয়তো মা যাওয়ার সময় ওটা নিজের সাথেই নিয়ে গেছেন। এজেন্ট অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, ঠিক আছে, ওটা কোনো বড় বিষয় নয়, আপনারা সুবিধামতো পরে দলিলগুলো দিয়ে দেবেন। কিন্তু অনিমেষের বুকের ভেতর তখন এক প্রলয়ঙ্করী ঝড় শুরু হয়ে গিয়েছিল, যা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠছিল। সন্ধেবেলায় অনিমেষ স্থির থাকতে না পেরে বৃদ্ধাশ্রমে ফোন করল এবং বলল, দয়া করে আমার মায়ের সাথে একবার কথা বলিয়ে দিন। ফোনের ওপার থেকে খুব নীরস উত্তর এলো, মাঝি এখন বিশ্রাম নিচ্ছেন, কাল ডাক্তার আসার কথা আছে। প্রতিটি উত্তর ও প্রশ্নের মাঝে যেন এক দুর্ভেদ্য দেওয়াল ও বিশাল দূরত্ব সৃষ্টি হয়েছিল, আর অনিমেষ প্রথমবার এটা মর্মান্তিকভাবে অনুভব করল যে মা এখন আর তার মর্জি মতো বা সুবিধে মতো হাতের কাছে নেই। রাতে শ্রাবণী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, তুমি এত চিন্তা করছো কেন? সবকিছু তো আমাদের অনুকূলেই আছে, এখন আমাদের নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত। অনিমেষ কোনো কথা না বলে পাথর হয়ে বসে রইল। শ্রাবণী এবার কিছুটা মেজাজ হারিয়ে বলল, তুমি এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? অনিমেষ খুব ধীর ও কম্পিতা স্বরে উত্তর দিল, মা কখনো আমাদের সাথে এমন নিষ্ঠুর আচরণ করেননি। শ্রাবণী এবার রাগে ফেটে পড়ল এবং বলল, তাহলে তুমি কি বলতে চাও সব দোষ আমাদেরই? আর এই তপ্ত বাক্য বিনিময়ের সাথেই তাদের সম্পর্কের প্রথম বিশাল ফাটলটি সবার সামনে প্রকট হয়ে ধরা দিল। ঠিক সেই দুর্যোগপূর্ণ রাতে বৃদ্ধাশ্রমে সুচরিতা দেবীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটল। নার্সরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াদৌড়ি শুরু করল। কর্তব্যরত ডাক্তার দ্রুত এলেন, কিন্তু মা আর কোনোদিনও চোখ মেললেন না। তার নির্জীব চেহারায় ঠিক সেই অবিনশ্বর শান্তি ফুটেছিল, যেন তিনি এই জগতের সমস্ত অপরাধীকে চিরতরে ক্ষমা করে দিয়েছেন। ডাক্তার তার মেডিকেল ফাইলটি পর্যবেক্ষণ করলেন এবং দীর্ঘশ্বাস ফেলে নিচু গলায় বললেন, অতিরিক্ত বয়স আর তার চেয়েও বড় কারণ হল
তীব্র মানসিক ক্লান্তি। আর কেউ কোনোদিনও উচ্চারণ করার সাহস পেল না যে এই ক্লান্তি শরীরের চেয়েও মনের অনেক গভীরে বাসা বেঁধেছিল। পরদিন সকালে অনিমেষের ফোনে এক অপরিচিত নম্বর থেকে কল এলো। সে ফোনটি ধরতেই ওপার থেকে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। আমরা ধানমন্ডির সেই বৃদ্ধাশ্রম থেকে কল করছি। অনিমেষ সোজা হয়ে বসল এবং অস্ফুটস্বরে বলল, আমার মা কেমন আছেন? কয়েক সেকেন্ডের এক অসহনীয় নিস্তব্ধতার পর ওপার থেকে উত্তর এলো, সুচরিতা দেবী আর আমাদের এই মর্তলোকে নেই। ফোনটি অনিমেষের গোশ হাত থেকে মেঝেতে পড়ে গেল। শ্রাবণী আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করছো কেন? অনিমেষের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো এবং সে বলল, মা আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। শ্রাবণী মূর্তির মতো দাঁড়িয়ে রইল। প্রথমবার তার তীক্ষ্ণ জিভেও কোনো প্রতিবাদী শব্দ জোগাল না। যখন তারা দ্রুত বেগে বৃদ্ধাশ্রমে পৌঁছল, দেখল মা একটি সাদা চাদরে ঢাকা অবস্থায় অত্যন্ত শান্ত হয়ে শুয়ে আছেন। তার চেহারায় ঠিক সেই স্বর্গীয় তৃপ্তি ছিল, যেন তিনি অবশেষে পরণ আশ্রয় খুঁজে পেয়েছেন। অনিমেষ তার মায়ের হিম শীতল হাতটি নিজের হাতে তুলে নিল এবং ডুকরে কেঁদে উঠল। সেই মুহূর্তেই সে চরমভাবে উপলব্ধি করল যে এই মমতাময়ী হাত আর কোনোদিনও তার মাথায় আশিস দেবে না, কোনোদিনও তার জন্য প্রিয় খাবার রান্না করবে না, আর বারান্দায় বসে তার ফেরার প্রতীক্ষা করবে না। ম্যানেজার তখন একটি সাদা খাম অনিমেষের দিকে বাড়িয়ে দিলেন এবং বললেন, মাজি চলে যাওয়ার আগে আপনার জন্য একটি বিশেষ চিঠি রেখে গেছেন। অনিমেষ কাঁপতে থাকা আঙুলে খামটি খুলল এবং দেখল ভেতরে একটি চিঠি আর কিছু আইনি নথি রয়েছে। চিঠির প্রথম দুটি লাইন পড়তেই তার দু চোখ বেয়ে অবিরল অশ্রুধারা নামল। বাবা অনিমেষ, একজন মা কখনো সন্তানের জন্য বোঝা হতে পারে না, কিন্তু যখন তার মনে হয় যে সে সত্যিই অবাঞ্ছিত, তখন পৃথিবী থেকে সরে যাওয়াই শ্রেয়। আর কাহিনী তখন তার চূড়ান্ত এক ট্র্যাজিক মোড়ের দিকে ধাবিত হচ্ছিল, যেখানে পরম সত্য পুরো দাপটে নিয়ে সামনে উন্মোচিত হল। আর অনিমেষ ও শ্রাবণী উভয়ই বুঝল যে তারা কেবল একজন রক্তমাংসের মাকে হারায়নি, বরং তাদের পুরো অস্তিত্বের ভিত্তিটিকেই ধ্বংস করে ফেলেছে। অনিমেষের হাত দুটো থরথর করে কাঁপতে শুরু করল যখন সে চিঠির বাকি অংশটি পড়তে শুরু করল। সেই কাগজের ভাঁজে ভাঁজে যেন মায়ের গায়ের সেই পরিচিত গন্ধ ও মমতার উত্তাপ তখনও জীবন্ত ছিল। প্রতিটি হাতের লেখায় এমন এক আপনত্ব ছিল যা এখন কোনো ডিকশনারিতে পাওয়া যায় না। চিঠিতে অলঙ্কারের কোনো আধিক্য ছিল না। মা বরাবরের মতো অত্যন্ত সহজ অথচ প্রগাঢ় ভাষায় লিখেছিলেন, আমি তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছি, তাই তোমার কাছে কোনো প্রতিদান চাওয়ার ধৃষ্টতা আমি দেখাইনি। কিন্তু যেদিন তুমি আমাকে উপদ্রব মনে করলে, সেদিনই আমার মনে হল যে নিজেকে এবার গুটিয়ে নেওয়ার সময় এসেছে। আর প্রতিটি বাক্য পড়ার সাথে সাথে অনিমেষের মনে হচ্ছিল মা তার চোখের সামনে স্থির হয়ে বসে আছেন, ঠিক যেমন ছোটবেলায় ভুল করলে শাসন করার সময়ও নিজের চোখের জল আঁচলে আড়াল করতেন। শ্রাবণী তার পেছনে এক অপরাধীর মতো মূর্তির মতো দাঁড়িয়েছিল। না ছিল তার কোনো তর্কের ভাষা, না ছিল কোনো মিথ্যে অজুহাত, কারণ পরম সত্যের লিলিহান শিখার সামনে যাবতীয় শব্দই ছাই হয়ে যায়। অনিমেষ এরপর খামের ভেতরের আইনি কাগজগুলো পরীক্ষা করল, ব্যাংকের সব নথিপত্র, এক বিশাল অঙ্কের দানপত্র এবং সবশেষে স্পষ্ট ও বড় অক্ষরে লেখা একটি বাক্য, আমার সমস্ত পৈতৃক ও বৈষয়িক সম্পত্তি আজ থেকেই বৃদ্ধাশ্রম এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য অর্পিত হল। অনিমেষের অন্তরের সমস্ত দম্ভ এক লমহায় ধূলিসাৎ হয়ে গেল। তার স্পষ্টভাবে মনে পড়ে গেল তার সেই দম্ভ ভরা উক্তি, যা সে কত অবলীলায় ছুড়ে দিয়েছিল, চাইলে 50 লক্ষ টাকা নিয়ে নাও। আর আজ তার সেই কথিতা 50 লক্ষ টাকাও নেই, সেই মমতাময়ী মাও নেই, আর তাদের সেই ধানমন্ডির পৈতৃক বাড়িটিও আর পূর্বের মতো নিজেদের রইল না। অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় ভিড় ছিল না। শ্মশানে শুধু বৃদ্ধাশ্রমের 2-1 নীরব কর্মী আর 2-3 বৃদ্ধ প্রতিবেশী ছিলেন, যাদের চোখে জল চিকচিক করছিল। আর অনিমেষ ও শ্রাবণী, যারা সবচেয়ে আপন হওয়ার দাবি রাখত, তারা আজ সবচেয়ে দূরে এক অপরিচিতের মতো দাঁড়িয়েছিল। অনিমেষ যখন মায়ের চিতার আগুনের দিকে তাকাল, তখন তার দেহ কাঁপছিল। তার মনে পড়ছিল সেই দিনের কথা, যখন মা তার বাবার চিতাকে একা জ্বলতে দেখেও ধৈর্যের সাথে শুয়েছিলেন এবং কোনো অভিযোগ করেননি। আজ সেই মা কোনো শেষ কথা না বলেই এই নশ্বর পৃথিবী থেকে মহাপ্রস্থান করলেন, আর সারা জীবনের সব গ্লানি ও অভিযোগ এখন অনিমেষের ললাটে চিরস্থায়ী তিলক হয়ে এঁটে গেল। বাড়ি ফেরার পর তারা স্বামী স্ত্রী
দুজনেই ঘণ্টার পর ঘণ্টা পাথর হয়ে বসে রইল। সেই একই জৌলুসপূর্ণ বাড়ি, সেই একই প্রাচীন দেওয়াল, আর সেই শৈশব মাখা আঙিনা। কিন্তু আজ সবকিছুই এক নিঃস্ব ভাড়ার ঘরের মতো মনে হচ্ছিল, যেন কোনো সরাইখানার কক্ষ, যেখানে স্মৃতির কোনো স্থায়ী ঠিকানা থাকে না। শ্রাবণী অবশ কণ্ঠে বলল, আমি স্বপ্নেও ভাবিনি যে মা এতটা নির্মম ও চূড়ান্ত কোনো পদক্ষেপ নিতে পারবেন। অনিমেষ তার দিকে না তাকিয়েই শূন্যস্বরে উত্তর দিল, কারণ আমরা কখনো ওনাকে মানুষ হিসেবে মর্যাদা দিতে পারিনি, কেবল আমাদের স্বার্থের হাতিয়ার ভেবেছি। শ্রাবণীর চোখের কোণ বেয়ে অনুশোচনার জল গড়াল, কিন্তু সেই অশ্রু কি আক্ষেপের নাকি অনিশ্চিত ভবিষ্যতের ভয়ের, তা সে নিজেও জানত না। এর কিছুদিন পরেই সেই বাড়ির বিক্রির ডিলটি চিরতরে ভেস্তে গেল, কারণ সমস্ত দলিলে সম্পত্তির প্রকৃত মালিকানা ছিল সুচরিতা দেবীর, আর তিনি তা দান করে গেছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্ট এখন প্রায় শূন্যের কোঠায়, আর অনিমেষের জীবনে অবশিষ্ট রইল কেবল একটি যান্ত্রিক চাকরি আর এক বুক সীমাহীন হাহাকার। শ্রাবণী আগের চেয়ে অনেক বেশি সময় তার বাপের বাড়িতে কাটাতে শুরু করল। তাদের মধ্যকার সেই প্রাণবন্ত কথাগুলো ক্রমে হারিয়ে গেল। একদিন শ্রাবণী কোনো আবেগ ছাড়াই বলল, আমার একা থাকার দরকার, আমি কিছুদিন আলাদা থাকতে চাই। অনিমেষ তাকে আটকানোর বিন্দুমাত্র চেষ্টা করল না, কারণ কারোর জীবন গতিরোধ করার মতো মানসিক শক্তি তখন তার বিলুপ্ত হয়ে গেছে। নির্জন ও নিঃসঙ্গ রাতের অন্ধকারে অনিমেষ প্রায়ই একা চুপি চুপি মায়ের শূন্য ঘরের ভেতরে ঢুকে পড়ত। সে মেঝের ওপর মাথা নিচু করে বসে থাকত আর ভাবত, যদি সেদিন সে একবারের জন্য অহংকার ভুলে মায়ের চোখের ভেতরে চোখ রেখে তাকাত, যদি শ্রাবণী একটিবারের জন্য সুচরিতা দেবীকে নিজের মায়ের মতো হৃদয় স্থান দিত, তবে হয়তো এই বাড়িটি আজ এক ইটের স্তূপ না হয়ে একটি জীবন্ত শান্তির নীড় হয়ে থাকত। কিন্তু মানুষের জীবনে যদি বা কেন, এই শব্দগুলোর মূল্য অনেক বিলম্বে অনুভূত হয়, আর এই যদি আজ তার অবশিষ্ট জীবনের এক কঠিনতম কারাদণ্ড হয়ে দাঁড়িয়েছিল। এক অন্ধকার সন্ধ্যায় সে আবার সেই বৃদ্ধাশ্রমের প্রাঙ্গণে পা রাখল, সেই নির্দিষ্ট ঘরে যেখানে মা তার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করেছিলেন। সেখানে এখন এক নতুন বৃদ্ধা আশ্রিতা নিজের জিনিসপত্র গোছাচ্ছিলেন। তিনি অনিমেষকে দেখে ম্লান হাসলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি সেই দুর্ভাগা সন্তান যার মা যাওয়ার সময়ও অত্যন্ত শান্ত ও অবিচল ছিলেন? অনিমেষের বুকের ভেতর থেকে কান্না দলা পাকিয়ে এলো এবং সে নীরবে মাথা নাড়ল। আর সেই প্রৌঢ়া নারী মৃদুস্বরে বললেন, জানি না তোমার মা কেমন ছিলেন, তবে তিনি এই নিঃস্ব মানুষগুলোর জন্য এক বড় অবলম্বন রেখে গেছেন। সেই এক লহমায় অনিমেষের এই বোধোদয় হল যে মা তাকে আসলে কোনো আইনি সাজা দেননি, তিনি তাকে জীবনের এমন এক চরম শিক্ষা দিয়ে গেছেন যা কোনো পাঠ্যপুস্তক বা দর্শনে পাওয়া যায় না, যা কেবল আপনজনকে চিরতরে হারানোর পরেই উপলব্ধি করা সম্ভব। বাড়ি ফেরার পথে সে উদ্ভ্রান্তের মতো আকাশের অসীম শূন্যতার দিকে তাকাল এবং অত্যন্ত নিচু স্বরে ডুকরে কেঁদে বলল, মা, পারলে এবারের মতো আমাকে ক্ষমা করে দিও। কিন্তু সেই বিষণ্ণ বাতাসের ঝাপটা ছাড়া আর কোনো উত্তর তার কানে পৌঁছল না। কারণ কিছু ক্ষমা প্রার্থনা করতে মানুষ এতই দেরি করে ফেলে যে তা আর গন্তব্যে পৌঁছয় না, বরং মাঝপথেই হারিয়ে যায়। আর এই নিঃশব্দ হাহাকারের সাথেই এই কাহিনীর জবনিকাপাত হল না, বরং এটি এক সন্তানের জন্য এমন এক অভিশপ্ত জীবনের সূচনা করল যেখানে প্রতিটি জাগতিক সুখ ছিল মূল্যহীন, প্রতিটি আনন্দ ছিল ভীষণ বিষাদময়, আর প্রতিটি নির্ঘুম রাত তাকে বারবার এটাই মনে করিয়ে দিচ্ছিল যে মাকে হারিয়ে ফেলা খুব সহজ, কিন্তু তার মমতা আর ক্ষমা ফিরে পাওয়া পৃথিবীর কঠিনতম কাজ। বন্ধুরা, এরকম গল্প পেতে লাইক, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সালমান ভয়েসকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।